মার্কেটের উপর এখানে এমফাসিস দিচ্ছি। এবং ফুড মার্কেটটা মূলত এগ্রিকালচার মার্কেট, কারণ এগ্রিকালচার থেকে ফুড আসছে। আর এটার প্রসেসিং ইনভলভ থাকবে। প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফুডের আইটেমগুলো আমরা একটা ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে ট্রিট করছি এখানে। সো আমাদের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা তোমরা একটু নোট ডাউন করে নাও, কোন চ্যাপ্টারটা পড়িয়েছি। অবশ্যই আমি এটা লাস্ট ক্লাসেও আলোচনা করেছি। যে তোমাদের এই চ্যাপ্টার কম্পিটিশন ইন ফুড মার্কেটস কম্পিটিশন ইন ফুড মার্কেটস, সেটা হচ্ছে চ্যাপ্টার কোল এর বইটা, যেটা পরে যেটা দিয়েছিলাম কোলের বইটা। তোমাদের অলরেডি 3টা বই রেফারেন্স আমি দিয়েছি। তো একটা বই হচ্ছে কোলের মার্কেটিং এর উপরে বইটা, সেই বইটার হচ্ছে কম্পিটিশন ইন ফুড মার্কেটস চ্যাপ্টার 9। এখানে লেখাই আছে স্লাইডে, তোমরা জাস্ট নোট ডাউন করে নাও, তারপর তোমরা বই খুলে মিলাতে পারবে। আই হোপ তোমরা কিছুটা হলেও বন্ধে, ঈদের ছুটি তো অনেকটাই বড় ছিল, তোমরা কিছুটাই দেখেছো। আর সো আমরা এটা শুরু করি না, এটা হচ্ছে আগের লেকচারটাই আমি একটু জাস্ট রিভাইজ করছি। তো আমরা ফুড ইন্ডাস্ট্রিতে যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটার কথা বলছি। এবং এই কম্পিটিশন যেটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইউ নো ফ্রম মাইক্রো ইকোনমিক্স, যে কম্পিটিশন হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে মার্কেট ইকোনমিতে। এবং কম্পিটিটিভ বিহেভিয়ার যখন থাকে, তখন এটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে যখন কম্পিটিটিভ বিহেভিয়ার থাকছে, তখন দ্য রেজাল্টস বা আউটকামটা অনেক বেশি এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি আনতে পারে। সো কম্পিটিটিভ বিহেভিয়ার হেল্পস অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যান্সার দ্য বেসিক কোয়েশ্চেন। সেটা কি? what to produce, how much to produce, and how to produce, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। and how to distribute goods and services. So competitive activity also produces a set of prices that influence buyers and sellers behavior and resource allocation throughout the market. And perfect competitive activity is an important agent for change in food markets, as it stimulates low cost generation. So it is very important. কেন কম্পিটিটিভ অ্যাক্টিভিটিকে আমরা কেন এনকারেজ করব? বিকজ ইট স্টিমুলেটস লো কস্ট organization and the development of new technology, products, and marketing strategies. So that is why competitive activity is important agent for change in food market. So আমরা কম্পিটিটিভ অ্যাক্টিভিটির উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, সো কম্পিটিশন মাইক্রো ইকোনমিক্সে কম্পিটিটিভ মার্কেটে আমরা কতগুলো ফিচার্স বা আমরা অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে পারফেক্ট কম্পিটিশন ইজ অফেন রেফার্ড to as pure or automatic competition. Each seller's size is too small relative to the market as a whole that they have no appreciable effect on price. This is already known to you, যে টোটাল সাইজ অফ দ্য মার্কেটের তুলনায় একজন ফার্মারের বা সেলারের তার প্রোডাকশন বা তার যে সাপ্লাই করছে যেটুকু, সেটা হচ্ছে টু স্মল। সো দেয়ার ইজ নো অ্যাপ্রিসিয়েবল এফেক্ট অন প্রাইস, সে কখনো কোনোভাবেই প্রাইসকে প্রভাবিত করতে পারে না। So a market is said to be perfect if it is satisfies the following condition, এবং there are large number of buyers and sellers, of which large enough to influence price through its action alone, অর্থাৎ বায়ার বা সেলার কেউ এককভাবে দ্রব্যের প্রাইস কে প্রভাবিত করতে পারছে না। There is no product differentiation. Buyers do not have a preference for one seller's product over another's. This does not mean there is no difference in quality. However, products of like quality will not be differentiated by brand name or advertising. So this is purely perfectly competition. প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন থাকবে না, এবং প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন থাকবে কিন্তু সেখানে ব্র্যান্ড নেম বা অ্যাডভার্টাইজিং দিয়ে আলাদা করা যাবে না। সো দিস ইজ দ্য ফিচার অফ পারফেক্ট কম্পিটিশন। বাট প্রোডাক্ট ডিফারেন্স কোয়ালিটি অফ প্রোডাকশন, কোয়ালিটি যেটা, সেটা ডিফারেন্স হতে পারে, কিন্তু ব্র্যান্ড নেম বা দিয়ে এগুলোকে ডিফারেন্সিয়েট করা যাবে না। দিস ইজ কল্ড পারফেক্ট কম্পিটিশন।
So firms are free to enter and leave the market without significant technological, legal, financial, or other obstacles. So all buyers and sellers have equal knowledge of all prices and the factors that affect market conditions. সবাই সবকিছু জানে, সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল থাকে, জানতে পারে, সবকিছুই জানে। In addition, they will utilize this information in an economically rational manner so as to maximize their own individual gain. So এই জিনিসগুলো হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের অ্যাট্রিবিউটস, বা এই জিনিসগুলো আমরা জানি, বাট এই বৈশিষ্ট্যগুলো আমরা আমরা বাস্তবে আসলে কতটুকু দেখি সেটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। বাট আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কেন বলছি, বিকজ prices are free from restrictions and firms cannot collude to fix prices. So under perfect competition, the place of individual firms is to accept the prevailing market condition and adapt itself to them. This is the important thing. তাহলে perfect competition প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে market demand, this is market demand, this is market supply curve. So a situation যখন একটা প্রাইস ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারিত হলো 5 টাকা, সেটার ফলশ্রুতিতে একজন ফার্মার বা একজন সেলার সে এটার সাথে অ্যাডাপ্ট করে নেবে। এই প্রাইসের বেশি সে চাইতে পারবে না, কম চাইতে পারবে না, কমও চাইবে না। সো সে এই দামে কি পরিমাণ দ্রব্য বিক্রি করবে, কি পরিমাণ সাপ্লাই করবে, ডিপেন্ডস অন his, it depends his এটা তার ডিসিশন মেকিং করবে। সো the supply curve is upward sloping and the demand curve is what is horizontal. As the price is fixed, whatever the amount of good is supplied or the amount of good is demanded, or demand curve is perfectly horizontal, and the supply curve is upward sloping. যেখানে ইকুইলিব্রিয়াম হচ্ছে, দ্যাট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ফার্মার্স কতটুকু প্রডিউস করবে এবং কতটুকু সেল করবে সেটা ডিটারমিনেশন হবে। সো এখানে ইন্ডিভিজুয়াল ফার্মার সেল করতেছে 500 at প্রাইস 5 টাকা। সো এইটুকু পর্যন্ত। আই হোপ if you have any query you can ask, but if you do not have any query I will proceed. ওকে, তোমাদের কোনো কোয়েরি নাই, আমরা আগাচ্ছি। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি একটু আগে বললাম, each farmer produces such a small portion of total farm supply that he sees only a point on the downward sloping of the market demand curve. To the individual farmer, it may appear that he can produce and sell as much as he wants at taka 5, but তার সাপ্লাই কার্ভ অবশ্যই তার কস্টকে রিফ্লেক্ট করছে। সো কস্ট এন্ড তার ভিত্তিতে সে কতটুকু সাপ্লাই করবে, তার ভিত্তিতে কি ফার্মার্স ডিমান্ড কার্ভ ইজ পারফেক্টলি হরাইজন্টাল। সো এটার ভিত্তিতে তার ইন্ডিভিজুয়াল ফার্মারের ডিসিশন মেকিং হলো যে সে 500টা সেল করতে পারবে। 500 তার কমোডিটি প্রোডাকশন ডিসিশন, তার 500 হলো based on the market price, because price is already determined. Accordingly, he will fix up his production. So this is the key feature of many farms. The individual farmer feels he can produce and sell as much as he desires at the going market price without influencing the price. He cannot influence the price. Price is given. So he has to take the price. Price is given. He cannot make the price. However, all farmers increase or reduce output, the market supply curve will shift and the market price will change. So to the farmers যদি তাদের আউটপুট বাড়ায় তাহলে মার্কেট সাপ্লাই কার্ভ শিফট করে যাবে and the market price will change. So the consequence of farmers being in nearly perfectly competition, তাহলে মোটামুটি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের আমরা বৈশিষ্ট্য দেখলাম এবং ফিচার্স গুলো আমরা দেখলাম, এবং এটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ফার্মার্সরা কি হচ্ছে, দে আর প্রাইস টেকার্স। They receive whatever price is dictated by the total market demand and supply. Consequently, they do not price their products as other firms do. Their major decisions are how much to produce and how to market their output. তার ইন্ডিভিজুয়াল ফার্মারের ডিসিশন হচ্ছে how much to produce
and how to market their output. এটা এক number. Individual farmers cannot affect prices. There is a strong incentive for them increase their profits by lowering their costs. তাহলে সে আরেকটা কি করতে পারে, তার মাথায় থাকবে যে প্রফিট কিভাবে বাড়াবো, বাই লোয়ারিং দেয়ার কস্ট। তার মানে তারা চেষ্টা করবে সবসময় কস্টকে কমিয়ে আনা। সো বাই লোয়ারিং দেয়ার কস্ট দে ক্যান ইনক্রিজ their profit and by improving operational efficiency. So একটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন কমিয়ে আনা, এবং তার ফলশ্রুতি কি হবে, তার অপারেশনাল এফিসিয়েন্সি ইন এগ্রিকালচার বাড়বে। সো এটা হচ্ছে তার কাজ। তার কাজ প্রাইসকে বিট করতে পারবে না, তার কাজ হচ্ছে প্রাইস যেটা আছে সেটার ভিত্তিতে সে প্রোডাকশন করবে এবং ডিসিশন নেবে, এবং তার কাজ হচ্ছে লোয়ারিং দেয়ার কস্ট এন্ড এফিসিয়েন্সি, অপারেশনাল এফিসিয়েন্সি অ্যাচিভ করা। সো ফার্মার্স আর সাবজেক্ট টু আ পারপেচুয়াল কস্ট প্রাইস স্কুইজ। এটা আমি আগের ক্লাসে ইন পার্সন ক্লাসে বলেছি যে ফার্মার্সরা সবসময় they are subject to price perpetual cost price squeeze, এবং অনেক সময় নতুন টেকনোলজি আসে তখন সেটার সাথে তারা অ্যাডজাস্ট করে। সো কস্ট প্রাইস স্কুইজ কে আমরা আমরা আলোচনা করেছি, এবং এনি শর্ট টার্ম ইনক্রিজ ইন প্রফিটস will stimulate a long term increase in production, which then forces market prices back to normal profit level. ঠিক আছে, সো এগুলো আমরা পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্য এবং ফার্মার কিভাবে অ্যাক্ট করবে সেই জিনিসগুলো দেখলাম। ফার্মার্স ডু নট ভিউ ইচ আদার্স অ্যাজ রাইভালস, দে ইচ মেক দেয়ার প্রোডাকশন অ্যান্ড ডিসিশনস ইন্ডিপেন্ডেন্টলি। সো আমি যদি তোমাদের প্রশ্ন করি তারা কি রাইভাল? নো, দে আর নট রিয়েলি রাইভালস, বিকজ তারা তাদের এই যে কস্ট অফ প্রোডাকশন অনুযায়ী তারা সাপ্লাই করবে, অপারেশনাল এফিসিয়েন্সি অনুযায়ী তারা প্রোডাকশন করবে, এবং সবসময় কস্ট প্রাইস স্কুইজের মধ্যে দিয়ে গিয়ে তারা তাদের প্রোডাকশনকে অ্যাডজাস্ট করে নেবে। সো দে ইচ মেক দেয়ার প্রোডাকশন ডিসিশনস ইন্ডিপেন্ডেন্টলি। এখানে কারোর সাথে কারো কোনো কম্পিটিশন নেই বা কেউ কারো রাইভাল না। সো দ্য প্রিন্সিপাল মার্কেটিং ডিসিশনস ফর ফার্মার্স আর দ্য টাইমিং অফ scale, the place of sale, and perhaps the form in which the commodity is sold. ঠিক আছে, and individual farmers do not attempt to influence the demand for the products through advertising and the marketing techniques. এটা সাধারণত তারা করে না। ঠিক আছে, তারা কি করে, এই যে 1 2 3 এগুলো তারা করে, তারা অ্যাডভার্টাইজিং, আদার মার্কেটিং অ্যাক্টিভিটিস, টেকনিক্স এগুলো তারা অ্যাপ্লাই করে না। তাহলে তারা কিন্তু তারা একটা বড় রকমের একটা চাপের মধ্যে সবসময় থাকছে। এগ্রিকালচার ফার্মার্সরা তাহলে কি হচ্ছে, তারা সবসময় একটা চাপের মধ্যে থাকছে, তাদের কস্টকে কিভাবে কমিয়ে আনা যায়, এবং এই অপারেশন এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এবং তারা প্রোডাকশন কিভাবে বাড়াতে পারে। যত প্রোডাকশন বাড়বে তত তাদের প্রফিট বাড়বে, সো আউটপুট বাড়বে। সো তারা অ্যাডভার্টাইজিং মার্কেটিং টেকনিক গুলো অ্যাপ্লাই না করে কিভাবে করতে পারে পারফেক্ট কম্পিটিশনে সেটাই করছে তারা। কেন এগ্রিকালচার প্রোডাক্ট কেন পারফেক্টলি কম্পিটিটিভ ফুড? বিকজ সেখানে কোয়ালিটি মোটামুটি সেম, সেখানে ডিফারেন্ট কোয়ালিটি থাকলেও সেখানে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ডিং হচ্ছে না। সেখানে যা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা সরাসরি there are many buyers, many sellers situation, এবং সেখানে কোনো রকমের প্রাইসকে কেউ মনিটর করছে না, বা প্রাইসকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারছে না। সো এগ্রিকালচার ফার্মার্স তাদের যে প্রোডাক্টটা তারা প্রডিউস করছে, দিস প্রোডাক্ট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের মধ্যে থেকে তারা প্রডিউস করছে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এগুলো আমি আগের ক্লাসেও বলেছি, তারপরে আবার একটু রিপিট করলাম। Considering these consequences of being a nearly perfectly competitive market, it is not surprising that farmers would attempt to make their markets more imperfectly competitive. This requires that farmers change the conditions that put them in their competitive state. তাহলে এই পরিস্থিতিতে তারা কি করবে, তারা হয়তো কিছু হলেও কিছু ধরনের অ্যাটেম্প্ট দিতে পারে টু মেক দেয়ার মার্কেটস মোর ইমপারফেক্টলি কম্পিটিটিভ। তাহলে তারা কিছুটা ইমপারফেকশন যদি হয়, কিছু ধরনের নিয়ারলি পারফেক্টলি কম্পিটিটিভ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তারা যদি যেতে পারে, তাহলে তারা ফার্মার্সরা তাদের এই স্টেট থেকে বের হয়ে আসতে পারবে, না হলে বের হয়ে আসতে পারবে না, কারণ এখানে কোনো অ্যাবনর্মাল প্রফিট হবে না, সবসময় নর্মাল প্রফিট হবে। ঠিক আছে, ওকে। আর আরো আরো অনেক ধরনের
কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রবলেম আমরা অলরেডি একটু হলেও আলোচনা করেছি, যে প্রাইস যখন ফল করে যাচ্ছে, সাপ্লাই বেশি হচ্ছে, তখন প্রাইস ফল করে যাচ্ছে, তখন গভর্নমেন্টের ইন্টারভেনশন, প্রাইস সিলিং, ফ্লোর প্রাইস, এই জিনিসগুলোর কথা বলেছি। তার মানে ফার্মার্সরা কিন্তু সবসময় কিন্তু একটা ভালনারেবল অবস্থায় আছে। ওয়াইড ফ্লাকচুয়েশন অফ প্রাইসেস ইজ আ কমন থিং। সো যখন প্রাইস খুব কম হয়ে যাবে, ফার্মার্স আর ডিসকারেজড হবে টু প্রডিউস। সুতরাং সেটার সাথে তারা কস্টের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। অ্যাজ ইট ইজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, তখন তারা এটার সাথে অ্যাডজাস্ট করা, প্রাইসের সাথে অ্যাডজাস্ট করা, এবং প্রাইস কমে যাচ্ছে, তখন এই 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 বিষয়টা তাদেরকে সার্ভাইভ করা তাদের জন্য একটা খুব কঠিন একটা স্টেজ পড়ে হয়ে যাচ্ছে। সুতরাং এটার থেকে তারা কিভাবে বের হয়ে আসতে পারে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। সো এটা গেল আমাদের পারফেক্ট কম্পিটিশন। তো আমরা কিন্তু মনোপলির কথা বলেছি। দ্য এক্সট্রিম অপোজিট অফ পারফেক্ট কম্পিটিশন হচ্ছে মনোপলি। এবং আনলাইক পারফেক্ট কম্পিটিশন, মনোপলিতে আমরা দেখতে পাই যে প্রাইস, মনোপলিস প্রাইস ফিক্স করে, আউটপুটও ফিক্স করে দেয়, এবং মনোপলিস টাস্ক ইজ টু চুজ আ প্রাইস এট আউটপুট লেভেল দ্যাট ম্যাক্সিমাইজ প্রফিট। এখন আমরা বলবো যে এই মনোপলির ব্যাপারটা কিভাবে আমাদের এগ্রিকালচারের সাথে জড়িত, কোন কোন দিক দিয়ে মনোপলির কি কি কোন কোন ধরনের এজেন্ট আছে যারা মনোপলিস্টকে প্রভাবিত করে। On the demand side, if the price is pushed too high, consumers may seek out a substitute product. এটাও ঠিক, সাবস্টিটিউট প্রোডাক্ট থাকলে ডিমান্ড সাইডে দেখা যাবে যে যদি বেশি দাম চার্জ করে, কনজিউমার মে সিক আউট আ সাবস্টিটিউট প্রোডাক্টে চলে যাবে। কিন্তু মনোপলি তখনই হবে আসলে যখন সেখানে সেটা তেমন কোনো সাবস্টিটিউট গুড নাই। সো মাথায় রাখতে হবে যে যেটা এখানে সাবস্টিটিউট গুড থাকে না, যেটার সাপ্লাই একটা বিশেষ অথরিটি করে, এবং সেক্ষেত্রে সেখান থেকে সাবস্টিটিউট গুডে সে যেতে পারছে না কনজিউমাররা, তখনই এই মনোপলি পাওয়ারটা ক্যাপচার করতে পারে দোজ হু আর প্রডিউসিং দ্যাট গুড অর দোজ হু আর সাপ্লাইং দ্যাট। ঠিক আছে? সো on the production side, if profits are too high, outside firms may enter the production. Freedom to extract monopoly profit is therefore limited by the closeness of the substitute products and the barriers to entry that face potential product. এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, প্রোডাকশন যদি প্রফিট অনেক বেশি হয়, বাইরে থেকে ঢুকতে পারবে, কিন্তু ফ্রিডম টু এক্সট্রাক্ট মোনোপলি প্রফিট ইজ দেয়ারফর লিমিটেড বাই দ্য ক্লোজনেস অফ সাবস্টিটিউট। কারণ আমি অলরেডি বলছি মোনোপলি সেখানেই হবে যেখানে কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই, তখনই এটা এক্সারসাইজ করতে পারবে। এখন আমরা বলি যে সয়াবিন তেল, যেটা সয়াবিন তেল আমরা আসছে, সয়াবিন তেল যা দাম বাড়াচ্ছে, যা এইভাবে হচ্ছে, যে যেভাবে ইম্পোর্ট করছে, আমরা সেটা দিয়ে কিনতে হচ্ছে। অবশ্য এটা মনোপলি না, এটা হচ্ছে অলিগোপলি মার্কেট। বাট এখানে আমার যেহেতু আমার সাবস্টিটিউট নাই, আমার যদি সাবস্টিটিউট থাকতো আমি কিন্তু অন্যটা সুইচ করতাম প্রাইস যদি বেশি হয়। এবং ব্যারিয়ার টু এন্ট্রি দ্যাট ফেস পোটেনশিয়াল প্রডিউসার্স, ব্যারিয়ার টু এন্ট্রি যদি থাকে তখন সেক্ষেত্রেও কিন্তু মনোপলিটার এক্সারসাইজ করতে পারবে না, কিন্তু এখানে ব্যারিয়ার টু এন্ট্রিও থাকবে। সুতরাং ব্যারিয়ার টু এন্ট্রি অ্যান্ড সাবস্টিটিউট গুডের না থাকার কারণেই আসলে মনোপলি পাওয়ারটা এক্সারসাইজ করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে। সো monopolies can come into being through the control of sole source of an important raw material হতে পারে। তারা সেই যে র মেটেরিয়ালটা ইম্পোর্ট করছে সেটা আর কেউ আনতে পারছে না, সুতরাং তারাই সেটা এটা এনে প্রডিউস করছে এবং সেটা মার্কেটিং করছে। থ্রু প্যাটেন্ট কন্ট্রোল, এটা হতে পারে তারা দে হ্যাভ দ্য প্যাটেন্ট কন্ট্রোল, তারা উদ্ভাবন করেছে, সেটা রাইট আছে তাদের। সুতরাং লার্জ দে হ্যাভ দ্য লার্জ ইকোনমিক্স অফ স্কেল, এবং তারা সেখানে ইচ্ছা মতো দাম বাড়াতেও পারে, কমাতেও পারে, এবং আউটপুট কন্ট্রোল করতে পারে। অর থ্রু দ্য অ্যাকশনস অফ গভর্নমেন্ট, অথবা অনেক ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করতে পারে সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকশন, অর্থাৎ গভর্নমেন্ট সেটা নিয়ন্ত্রণ করছে, সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করছে, সেটা হতে পারে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনোপলি পাওয়ারটা এক্সারসাইজ করা সম্ভব। আচ্ছা, লাইক পারফেক্ট কম্পিটিশন, পারফেক্ট মনোপলি আর রেয়ার। তাহলে এটা থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম কি, perfect competition যেমন rare, perfect monopoly rare, and where they have existed for many length of time, any length of time, it is likely that they have been established or protected by the power of government. অনেক সময় গভর্নমেন্টও সেটা ক্ষেত্রে
প্রোটেক্ট করছে। সো দেয়ার আর নিয়ার মনোপলিস। ফুড মার্কেটিং এ নিয়ার মনোপলিস গুলো হচ্ছে যে যেখানে গভর্নমেন্ট রেগুলেশন আমরা দেখতে পাই, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটি, সোলার এনার্জি মে বি ইউজড অ্যাজ এনার্জি সোর্সেস ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রিতে এই মনোপলি যে রিসোর্সেস গুলো সেগুলো ইউজ করা হয়। সুতরাং এই রিসোর্স গুলো যখন ইউজ করা হয় সেগুলোতে যদি কস্ট ইনভলভমেন্ট থাকে তখন তারাও এই প্রাইস চার্জের ব্যাপারে সেই ধরনের অ্যাকশনে চলে যায়। সো র মেটেরিয়াল হতে পারে, যে র মেটেরিয়ালটা দিয়ে তোমরা কি কেউ বলতে পারো এমন কোন র মেটেরিয়াল যেটা আমাদের প্রোডাকশনে আসে, যে র মেটেরিয়ালটা আমরা অনেকেই এটা সাবস্টিটিউট নাই, এবং সেটা দিয়ে যেটা প্রডিউস করা হচ্ছে সেটার কোনো সাবস্টিটিউট গুড না, যেটা আমরা কিনতে বাধ্য থাকি? আর ইউ উইথ মি? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো জি ম্যাম, শোনা স্টুডেন্টস? যাচ্ছে। হ্যাঁ, কিছু বলতে পারছো, বলতে পারবে যে এমন কি র মেটেরিয়াল বা এমন কোনো এনার্জি রিসোর্স যেগুলো আমাদের কস্ট অফ প্রোডাকশনকে এমন ভাবে প্রভাবিত করে যেটার আমাদের অল্টারনেটিভ নাই? ম্যাম, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হ্যাঁ, ম্যাম ইলেকট্রিসিটি বলা যেতে পারে। ইলেকট্রিসিটি প্রোডাকশন আমরা যদি বলি যে ইলেকট্রিসিটি তো সাপ্লাই গভর্নমেন্ট করছে, আর ইলেকট্রিসিটি প্রোডাকশনটা কি আমাদের এগ্রিকালচারে ইউজ হয়? জি ম্যাম। হয়। তাহলে এখানে যদি ইলেকট্রিসিটি প্রোডাকশন এগ্রিকালচার ব্যবহৃত হয়, এটা যদি সোল কন্ট্রোল করছে গভর্নমেন্ট, এবং এখানে যদি আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যায়, তার মানে এটা র মেটেরিয়াল ইম্পোর্ট এটা হচ্ছে ইলেকট্রিসিটি বা এনার্জি, ফুয়েল, হ্যাঁ, ডিজেল, এগুলো আমাদের র মেটেরিয়াল বলতে পারি, তাই না? তো এগুলোর যদি দাম বেড়ে যায়, এগুলো যদি আমাদের প্রাইস যদি হাইক থাকে, কিংবা সোল অথরিটি গভর্নমেন্টের যদি থাকে, যেটা যে প্রাইসটা দিবে সেটা আমরা নিতে বাধ্য থাকি, তাহলে সেক্ষেত্রে এটার ইম্প্যাক্ট অন এগ্রিকালচার প্রোডাকশনে হবে না? জি ম্যাম। ম্যাম, তখন প্রোডাকশনের কষ্ট বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এটার ইম্প্যাক্ট বর্তমান, যদি আমরা বলি যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার, কিংবা এই যে ওয়ার, কিংবা কোভিড গেল, এগুলোর ইম্প্যাক্ট অন এগ্রিকালচার ফুড প্রোডাকশন কি হতে পারে? ম্যাম, প্রাইস বেড়ে যেতে পারে এগ্রিকালচার প্রোডাক্টসের। পেতে পারে। সো দিস আর দ্য থিংস যেগুলো আমাদের আমাদের এই মনোপলি যে ইয়েগুলো এক্সারসাইজ করা হয়, যেগুলো ছাড়া আমাদের র মেটেরিয়াল গুলো আমাদের ইম্পোর্ট করতে হয়, যে র মেটেরিয়াল গুলো ছাড়া আমাদের প্রোডাকশনে, এগ্রিকালচার প্রোডাকশন বলি আর এমনি যে কোনো প্রোডাকশনই বলি না কেন, প্রোডাকশনে আমরা কি করতে পারছি না, আমরা প্রোডাকশনে প্রডিউস করতে পারবো না। সো এগুলোর ইফেক্ট, প্রাইস হাইক will affect the production of agriculture। আমরা এখন যেহেতু এগ্রিকালচার কথা বলছি, এগ্রিকালচার, সো এগ্রিকালচার গুড, এই যেখানে মনোপলি যে এক্সারসাইজ করা, মনোপলি যে রিসোর্সেস গুলো ইউজ হয়, সেগুলোর প্রভাবে এগ্রিকালচার প্রাইসকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, এখানে এখানে এই এই মনোপলি, পারফেক্ট মনোপলি কোথাও নাই, পারফেক্ট কম্পিটিশনও কোথাও নাই। বাট এখানে কিন্তু আমরা আরেকটা বিষয়, আরেকটা মার্কেট দেখি, সেটাকে বলা হচ্ছে অলিগোপলি মার্কেট। So in an oligopoly market, there are few sellers, the control of sales in the hand of few large firms. Oligopolistic firms sometimes attempt to form association like cartel, তারা cartel ফর্ম করে কয়েকটা গ্রুপ ফার্ম মিলে, to agree on prices, level of output, and division of profits. And cartel reduce competition and make life easier for oligopolies. আমাদের কম্পিটিশনকে কমিয়ে দেয়, এবং অলিগোপলিসের জন্য সেটা ভালো হয়। সো আমি তোমাদের উদাহরণ আগেও বলেছি যে অলিগোপলি মার্কেট যদি বলি, অয়েল প্রাইস, প্রাইস হাইক, অয়েল প্রাইস, ওপেক পারফরমেন্স, সেই জিনিসগুলো প্রভাবিত করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে মনোপলিস্টিক মনোপলিস্টিক কন্ডিশন। মনোপলিস্টিক কম্পিটিশনটা কি বলতে পারবে কেউ? মনোপলিস্টিক কম্পিটিশন আমার এখানে নাই, আমার এই স্লাইডে নাই। আমি এটা তোমাদেরকে প্রশ্ন করছি, ডু ইউ নো অ্যাবাউট মনোপলিস্টিক কম্পিটিশন? যেখানে
জি ম্যাম। মনোপলিস্টিক কম্পিটিশন, হ্যাঁ বলো। ম্যাম, এটা হচ্ছে ম্যাম ওই যে ম্যাম ইয়ের ক্ষেত্রে আর কি, মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে হচ্ছে ম্যাম, এটা কি ওই যে লিডার এবং ফলোয়ারের যে ইয়েটা ম্যাম, ওটার ব্যাপারে না? ওই যে এটা আমাদের। হচ্ছে যে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট থাকবে, ডিফারেন্সিয়েট করে প্রাইসটাকে ডিফারেন্স করা, প্রাইস ডিফারেন্স করা। যেমন পারফেক্ট কম্পিটিশনে তো কোনো প্রাইস ডিফারেন্স থাকবে না, তাই না? জি ম্যাম। ইকুয়াল। সো মনোপলিস্টিক হচ্ছে যে কিছু ধরনের প্রাইস ডিফারেন্স থাকবে, কোয়ালিটি ডিফারেন্স থাকবে, সো তার মাধ্যমে প্রাইসটাকে ডিফারেন্ট প্রাইস চার্জ করা সম্ভব হয়। সো দিস ইজ মনোপলিস্টিক কম্পিটিশন। তাহলে মার্কেট স্ট্রাকচার অ্যান্ড পারফরমেন্স যদি আমি বলি, কোন মার্কেটের স্ট্রাকচারটা কেমন এবং আলোচনা করলাম, তাদের পারফরমেন্সও আমরা কিছুটা আলোচনা করলাম। আমরা যদি তুলনামূলকভাবে বলি, তাহলে তুলনামূলকভাবে দি ইকোনমিক পারফরমেন্স অফ দিস কম্পিটিটিভ স্ট্রাকচার্স ডিফার সিগনিফিকেন্টলি। অ্যান্ড আমরা যদি বলি রিয়েল ওয়ার্ল্ডে পারফেক্ট কম্পিটিশন বা মনোপলি একদম সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এবং এটা দুটোর মধ্যে একটা বড় রকমের তফাৎ আছে। Perfectly competitive market, a profit-seeking behavior of the firm may not lead to the most efficient allocation. Perfect competition ছাড়া অন্য যে মার্কেটগুলো আছে সেগুলোতে প্রফিট সিকিং বিহেভিয়ার থাকে এমন ভাবে যে দে ডু নট লিড টু দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস। সো পারফেক্ট কম্পিটিশনে produce output and aggregate price level that result in greatest operational efficiency and pricing efficiency. But in comparison, monopolist ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা পারফেক্টলি মনোপলিস্টিক কম্পিটিশন বা অলিগোপলিস্টিক মার্কেট, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে লোয়ার আউটপুট এবং হায়ার প্রাইস তারা এনশিওর করে, এবং ইকোনমিক্স কনসিডার দ্য রিডাকশন ইন অপারেশনাল অ্যান্ড প্রাইসিং এফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ মোনোপলি টু বি আ মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস। সো এখান থেকে মোনোপলিস বা অলিগোপলিস এদেরকে বলা হচ্ছে it leads to the misallocation of resources, where more best allocation of resource পাচ্ছি আমরা পারফেক্ট কম্পিটিশনে, বিকজ দে অলওয়েজ প্রাইস কস্ট স্কুইজ এর মধ্য দিয়ে তারা কস্টকে লেভেলটাকে কমাতে চেষ্টা করে এবং নতুন টেকনোলজির সাথে অ্যাডজাস্ট করে প্রাইসটাকে কস্ট প্রোডাকশনকে কমিয়ে আনতে চেষ্টা করে। সুতরাং অ্যাকর্ডিংলি আমরা বলতে পারি যে পারফেক্ট কম্পিটিশন ইজ বেস্ট অ্যালোকেশন অফ রিসোর্স হতে পারে। আর অন্য যে মার্কেট গুলো বলছি সেগুলো হচ্ছে সেগুলোতে ইনএফিসিয়েন্সি হয় এবং মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস হচ্ছে। তো এটার ডায়াগ্রামটা আমি তোমাদের কালকে ডায়াগ্রামটা দেখায় দিব, এবং তোমরা নিজেরাও বার করতে পারবে। দুটো ডায়াগ্রাম একসাথে মিলিয়ে আমরা দেখাতে পারবো কিভাবে হায়ার প্রাইস অ্যান্ড লোয়ার আউটপুট ইজ মনোপলিস্টিক কম্পিটিশন বা মনোপলিতে আমরা দেখতে পাই, whereas পারফেক্ট কম্পিটিশনে হায়ার আউটপুট অ্যান্ড লোয়ার প্রাইস হয়। সো কম্পিটিটিভ কন্ডিশন ফুড মার্কেটে এই সিনারিওতে, এই যে কয়েকটা মার্কেট বললাম, এবং এই মার্কেটের মধ্যে এগ্রিকালচার ফার্মার্সরাও কিন্তু কস্ট প্রাইস স্কুইজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু অ্যাবনর্মাল প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। সো তারা যারা যারা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে বাংলাদেশি বা ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে আমাদের কিন্তু এক ধরনের কমার্শিয়াল ফার্মার না। There are some small farmers and there are big farmers. This exist in the same market, এবং তারা একসাথেই বসবাস করে, একসাথেই তারা প্রোডাকশন করে। বাট কেউ কেউ স্মল ফার্মার্স বা একদম ল্যান্ডলেস ফার্মার্সরা তারা কম্পিটিশনে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হেরে যায়, এবং লার্জ ফার্মার্সরা কিন্তু তারা সবসময় নতুন টেকনোলজি অ্যাডজাস্ট করে নেয়, এবং তার ফলে সেইটা টেকনোলজির যে সুবিধাটা তারাও সেটা পায়, স্মল ফার্মার্সরা সেটা পায় না, সাবসিস্টেন্ট ফার্মার্সরা আরোই পায় না। সো এগ্রিকালচার ফার্মার্সরা তাহলে হাউ উড দে সার্ভাইভ? স্মল ফার্মার্স এবং লার্জ ফার্মার সবাই কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ স্ট্রাকচারের মধ্যে আছে, বাট হোয়াট ক্যান দে ডু? তারা করতে পারে যেটা হচ্ছে এগ্রিকালচার producers have long been used as example of nearly perfectly competitive firms. Well, there is not perfect completely free entry and perfect knowledge in the farm market. These markets do come close to the perfectly competitive competitions of large number of sellers and undifferentiated products. এই মধ্য দিয়ে তারা যাচ্ছে। Consequently, farm markets
display many of the characteristics and farmers experience many of the consequence of perfect competition. এটা আমি একটু আগে বললাম, সেটাই এটা বোঝাচ্ছে। তো এই সিচুয়েশনটা, যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এটার সাথে আমি, এটা তো আমেরিকান বই, এখানে তো স্মল ফার্মারদের কথা নেই, কিন্তু স্মল ফার্মারদের বিষয়টাকে আমাকে এটার সাথে ইনক্লুড করতে হবে, যে তারা কি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন তাদের সিনারিওটা কি হচ্ছে, তাদের এই সিচুয়েশনটার সাথে তারা কিভাবে ট্যাকল করতে পারবে। সো দিস সিচুয়েশন ইজ চেঞ্জিং as the number of producers decline, their size, producers decline, their size and capital and management requirement in agriculture rise. Moreover, farmers are actively seeking to escape the confines of perfect competition through, তারা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য তারা অনেক সময় কি করতে পারে, কোঅপারেটিভ ফার্মিং করতে পারে, জয়েন্ট মার্কেটিং অ্যাক্টিভিটিস মধ্যে যেতে পারে, অ্যান্ড ফার্মার্স প্রমোশনাল প্রোগ্রামস অ্যান্ড আদার মিনস, এগুলোর মাধ্যমে তারা নিয়ারলি পারফেক্টলি কম্পিটিটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এই সিচুয়েশনকে ট্যাকল করতে পারবে, আর এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবে। তার মানে তারা পিওরলি পারফেক্ট কম্পিটিশনে থাকতে চায় না। হোয়াট দে ক্যান ডু, তারা হচ্ছে তারা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করতে পারে। এবং এই প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা তোমরা যদি বাংলাদেশের কনটেক্সটেও দেখবা, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যে সমস্ত, আমি কিছু কিছু দেখেছি অ্যাডভার্টাইজমেন্ট, যে চালের মধ্যে লাল চাল দিয়ে তারা, লাল চালটা হচ্ছে হেলথ ইস্যুকে তারা দেখে, হেলথ মানে ফ্যাক্টরটাকে তারা দেখাতে চেষ্টা করছে, ইটস হেলদি, এবং এটার ব্র্যান্ডিং একটা আলাদা করে হয়, এবং এটার প্যাকেজিং আলাদা করে হয়, এবং এটার অ্যাডভার্টাইজমেন্ট হয়, চাল থেকে কি চিড়া বানানো যায়, লাল চিড়া, লাল মুড়ি, এই জিনিসগুলো আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করে আইসোলেট করতে পারি, যেটা পারফেক্ট কম্পিটিশন থেকে ফার্মার্সরা কিছু হলেও, তারা কিছু কিছু ফার্মাররা যারা করতে পারবে না তারা পিছিয়ে থাকবে, যারা করতে পারবে তারা হয়তো এই বেনিফিটটা তারা নিতে পারবে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট এরিয়া, যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন তো কর্পোরেট কম্পিটিশন থাকে না, বাট প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করা যেতে পারে, যদি করা যায় তাহলে তারা পারফেক্ট কম্পিটিশন থেকে নিয়ারলি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের দিকে আসতে পারবে, এবং এই ডিফারেন্সিয়াল টেকনিক গুলো, ব্র্যান্ডিং, প্যাকেজিং, সেল, প্রমোশন, অ্যাডভার্টাইজিং, এগুলোর মাধ্যমে তারা করতে পারবে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ দে ক্যান প্রসিড। বাট অলদো আমাদের মাথায় রাখতে হবে যে স্মল ফার্মার্সরা, তারা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা বা তার লার্জ স্কেল প্রোডাকশন তারা প্রডিউস করতে পারে না, তাদের কিন্তু কনস্ট্রেন্ট গুলো আমাদের ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে স্মল ফার্মারদের ক্ষেত্রে থেকে যায়। বাট তারপরেও কিন্তু আমরা কিছু চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টার গুলোতে তোমরা দেখবে, আসলে অনলাইন ক্লাসে তো আমি আর নট স্যাটিসফাইড, ইন পার্সন ক্লাসে আমরা আলোচনা করব, যে আমরা আমরা দেখবো যে স্মল ফার্মার্স আর মোর এফিশিয়েন্ট, in some cases small farmers are more efficient than large farmers. So এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার বক্তব্য না। আমরা যদি প্রাইস সিগন্যালিং এর কথা বলি, প্রাইস সিগন্যালিং এর কথা বলে বলবো যে ফার্মার্স আর প্রাইস সিগনালে তারা অ্যাডজাস্ট করে না, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্মার্সরা আর যদি নাই করে, তাহলে হাউ দে আর মোর এফিশিয়েন্ট দ্যান লার্জ ফার্মার্স। কারণ অনেক স্টাডিতে এসছে, দেখা গেছে যে স্মল ফার্মারদের তুলনায়, লার্জ ফার্মারদের তুলনায় স্মল ফার্মার্সরা ইন দিস কান্ট্রিজ, ইন ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে, ইন দিস সাবসিস্টেন্ট কান্ট্রি, সাবসিস্টেন্স বা সেমি সাবসিস্টেন্স যে প্রোডাকশন যারা তারা ইনভলভ হচ্ছে, দে আর মোর এফিশিয়েন্ট, স্মল ফার্মার্সরাই কিন্তু এফিশিয়েন্ট। সো এটা আমি তোমাদেরকে একটু জিনিসটা তুলে ধরে আমি এখানে এই চ্যাপ্টারটা শেষ করছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, or if not I can proceed, আমি অন্য নেক্সট চ্যাপ্টারে চলে যাব। অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাদেরকে একটু আমি রিপিট করলাম, এই কারণে আমি সাধারণত করি, কারণ হচ্ছে যে বন্ধের আগে অনেকটা গ্যাপ হয়েছে, সো আমরা এই জিনিসটাই আলোচনা করেছি। এখন আমি তোমাদের আগেও বলেছি যে ফার্ম অ্যান্ড ফুড প্রাইসেস, এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারটা, এটা একটু তোমরা নোট ডাউন করে নাও, আমি এখানে চ্যাপ্টারের নাম লিখি নাই। So farm and food price হচ্ছে chapter 10, Compol's book, chapter 10. Chapter 10, same book. তাহলে আমি একটু সংক্ষেপে করি।
ওকে, এইটা গেল আমাদের, আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করিনি। আমি তোমাদের যখন এগ্রিকালচার প্রাইস নিয়ে আলোচনা করেছি, ইলাস্টিসিটির কনসেপ্ট গুলো আলোচনা করেছি, সেখানে কিন্তু আমি একটা জিনিস বলেছি যে সাবস্টিটিউট পসিবিলিটি যদি থাকে তাহলে ইলাস্টিসিটি বাড়ানো কমানো, এবং এটার উপর নির্ভর করে যে সাবস্টিটিউট গুড আছে কিনা, সেটা মাধ্যমে মেক দ্য গুড মোর ইলাস্টিক অর ইনইলাস্টিক, এই কনসেপ্ট গুলো আলোচনা করেছি। এবং সাপ্লাই ইলাস্টিটি আলোচনা করেছি, সেখানে সাপ্লাই কার্ভ ক্যান বি ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক, অ্যান্ড ডিমান্ড কার্ভ ক্যান বি মোর ইলাস্টিক অর ইনইলাস্টিক। অ্যান্ড এই এই আলোচনাগুলো থেকে আমরা যেটা দেখে, এগ্রিকালচার ফার্মার্স যারা, তারা তাদের ডিমান্ড কার্ভ ইজ মোস্টলি ইনইলাস্টিক অ্যান্ড সাপ্লাই কার্ভও ইজ ইনইলাস্টিক। অর্থাৎ প্রাইস বাড়া কমার সাথে তাদের রেসপন্সিভনেসটা কম, এবং দ্রব্যগুলো এমন যেগুলো ডিমান্ডও ইনইলাস্টিক। সো বোথ কেসেস এগ্রিকালচার প্রাইস এই ইনইলাস্টিক হওয়ার কারণে, প্রাইস সাপ্লাই ইলাস্টিটি লেস দেন 1, ডিমান্ড ইলাস্টিক is also less than 1 or inelastic হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ফুড প্রাইস ম্যাম, হ্যাঁ বলো। এগুলা তো কিছুই দেখা যাচ্ছে না এখানে। এখানে দেখতে পাবা। ও আচ্ছা, শেয়ার করি নাই না, সরি সরি। আচ্ছা, গুড, ভেরি গুড, একটা বলি, শেয়ার করি। ওই চ্যাপ্টারটা তো দেখেছো তাই না? এখন ফার্ম অ্যান্ড ফুড প্রাইসেস এতক্ষণ পরে বলেছো। আচ্ছা, stop sharing, no new share, okay. ওকে, এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফার্ম অ্যান্ড ফুড প্রাইসেস চ্যাপ্টার 10 ফ্রম কোলস বুক। হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, উইল প্রসিড। আচ্ছা, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আগের চ্যাপ্টার গুলোতে আমরা কিন্তু ইনইলাস্টিসিটি, ইনইলাস্টিক ডিমান্ড এন্ড সাপ্লাই কথা বলেছি, এবং ইন মোস্ট কেসেস ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে ফার্মার্সদের, এগ্রিকালচার ফার্মার্সরা, তারা কিন্তু প্রাইস ইলাস্টিসিটি ইজ ডিমান্ড এন্ড সাপ্লাই উভয়ের ক্ষেত্রে, যেটা ইনইলাস্টিক সাপ্লাই এন্ড ডিমান্ড দেখতে পাচ্ছি। এন্ড দেখা যায় যে প্রাইসেস এন্ড ইনকামস, যাদের ফার্মারদের প্রাইস যদি একটা ফ্যাক্টর, যে প্রাইসটা তাকে সিগন্যাল করছে, তাই না? প্রাইস যদি বেশি হয় সে কি করবে? বেশি উৎপাদন করবে, প্রডিউস করবে। আর প্রাইস যদি কম হয় সে কম প্রডিউস করবে। প্রাইস যদি কম হয় তার ইনকাম কি হবে? বেশি হবে না, ইনকামও কমে যাবে। সো প্রাইসেস এন্ড ইনকামস প্লে কি রোলস ইন ফার্ম অ্যান্ড ফুড মার্কেটিং ডিসিশনস। সো ফার্মাররা এবং তারা যে ফুড প্রডিউস করবে, তাদের মার্কেটিং ডিসিশনের ক্ষেত্রে প্রাইস এন্ড ইনকাম একটা ইম্পর্টেন্ট এরিয়া, ডিসিশনকে প্রভাবিত করছে। ইন দ্য লং রান, প্রাইসেস, ইনকামস, প্রফিটস আর এক্সপেক্টেড টু অ্যালোকেট ফার্ম অ্যান্ড মার্কেটিং রিসোর্সেস এফিশিয়েন্টলি। তাহলে লং রানে গিয়ে এই যে প্রাইস অ্যান্ড ইনকাম, এটা ফার্মাররা এটা দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং তাদের প্রাইস অ্যান্ড ইনকাম অ্যান্ড প্রফিটস আর এক্সপেক্টেড টু অ্যালোকেট ফার্ম অ্যান্ড মার্কেটিং রিসোর্সেস, সেগুলো এফিশিয়েন্টলি তারা কিভাবে কাজে লাগাতে পারবে, সেই ক্ষেত্রে প্রাইস অ্যান্ড ইনকামটা একটা ইম্পর্টেন্ট, এবং প্রফিট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সে যদি দেখে যে প্রাইস কম, ইনকাম কম, প্রফিট কম, তখন সে কি করবে? সে যদি আলু উৎপাদন করলো, এবছর আলুর দাম কমে গেছে, আলু উৎপাদন করলো, আলুর দাম কম, আলুর থেকে ইনকাম কম, প্রফিট কম, হোয়াট উইল বি হিজ রিসোর্সেস, অ্যালোকেশন অফ রিসোর্সের ক্ষেত্রে কিভাবে, কিরকম প্রভাব হবে বলো তো কেউ? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা? ম্যাম আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, ম্যাম কোয়েশ্চেনটা আরেকবার আরেকবার একটু বলা যাবে? প্রশ্নটা হচ্ছে, আমাদের আলু ফার্মাররা যা উৎপাদন করেছে, তাদের অনেক কম দামে মার্কেটে সেটা সেল হচ্ছে, কস্ট অফ প্রোডাকশন কভার করছে না। সো তার ফলে তার কি হচ্ছে? জিনিসের আলুর দাম কি কম হচ্ছে, তার থেকে তাদের ইনকাম কম হচ্ছে, তাদের থেকে তাদের প্রফিট কম হচ্ছে। তখন হোয়াট উইল বি হিজ ডিসিশন মেকিং? তাদের রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে কিংবা মার্কেটিং এর ক্ষেত্রে সে কি ধরনের ডিসিশন নেবে? সে কি রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে কি ধরনের ডিসিশন নেবে? ম্যাম দেন আলুটা কম আলু করবে। উৎপাদন না করে
আলু প্রোডাকশন না করে অন্য কিছু একটা যেটা বেশি প্রোডাক্টিভ হবে, বা তাহলে হচ্ছে সে প্রাইস সুইচ ভালো। করে যাবে, সে সুইচ করে, তাহলে তার এই প্রাইস, দ্রব্যের দাম, তার ইনকাম, প্রফিট, তার রিসোর্স অ্যালোকেশনকে প্রভাবিত করছে এবং মার্কেটিং রিসোর্স, মার্কেটিং প্রোডাকশনকে প্রভাবিত করছে, রিসোর্স গুলোকে এফিশিয়েন্টলি কাজে লাগানোর জন্য সে যদি কম দাম পায় তাহলে সে এটা ইনএফিশিয়েন্ট হচ্ছে, তাহলে এফিশিয়েন্ট সেক্টরে তার রিসোর্সকে অ্যালোকেট করতে হবে, রাইট? তাহলে এটাই হচ্ছে ডিসিশন মেকিং। এবং এক্ষেত্রে আমরা দেখব যে price elasticity of demand and income elasticity of demand, and at the same time supply elasticity of সাপ্লাই ইলাস্টিসিটি, যেটা হচ্ছে যে প্রাইস বাড়ার সাথে সাথে সাপ্লাই কতটুকু বাড়াচ্ছে না কমাচ্ছে, সেই রেসপন্সিভনেসটা, এই ফ্যাক্টরগুলো কিন্তু ফার্মারদের, এই ফ্যাক্টরগুলো প্রভাবিত হচ্ছে ফার্মারদের ডিসিশন মেকিং এ। সো এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো দিয়ে তাদের প্রাইস ডিসিশন মেকিং, ইনকাম, প্রফিট দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তাদের ডিসিশন মেকিং ও প্রভাবিত হচ্ছে। এবং এই কারণে শর্ট রানে দিস ইকোনমিক সিগন্যাল, এগুলো হচ্ছে ইকোনমিক সিগন্যাল, তাই না? ইকোনমিক সিগন্যালস অ্যান্ড ইনসেন্টিভস, ইনসেন্টিভ কি? বেশি হায়ার প্রাইস, হায়ার ইনকাম, হায়ার প্রফিট, এগুলো হচ্ছে ইনসেন্টিভ। মোটিভেট ফুড প্রডিউসার্স অ্যান্ড মার্কেটিং ফার্মস টু শিফট রিসোর্সেস ফ্রম লো ভ্যালু অ্যাড টু হাই ভ্যালু অ্যাড প্রোডাক্টস অ্যান্ড মার্কেটস। এখানে আবার ভ্যালু অ্যাড প্রোডাক্ট বলছে, তার মানে এখানে যদি ক্ষতি হয়ে যায় সেটা তো সে চেঞ্জ করবেই, লো ভ্যালু অ্যাড যেখানে হচ্ছে সেটা হাই ভ্যালু অ্যাডের দিকে যাবে। সো লো ভ্যালু অ্যাড মানে হচ্ছে যে দেখা যাচ্ছে এডিশনাল আউটপুট, যে কস্ট কভার করে যে টোটাল ভ্যালু অ্যাডিশন হচ্ছে ইকোনমিতে, সেটা খুব, তার তার ভ্যালু অ্যাডের পরিমাণ কম, সুতরাং ভ্যালু অ্যাড কন্টেন্ট যেটাতে বেশি সেটাতে সে সুইচ করবে। সো দিস সিগন্যাল গুলো আবার প্রভাবিত হচ্ছে ইলাস্টিসিটি অ্যান্ড সাপ্লাই এর মাধ্যমে, অর্থাৎ প্রোডাক্টটা কি, সাবস্টিটিউট আছে কিনা, এগ্রিকালচার প্রোডাক্টটা কি, ফার্মারদের বিহেভিয়ার কেমন, ফার্মারের সাপ্লাই রেসপন্সিভনেস কেমন, ওই ব্যাপারগুলো কিন্তু প্রভাব ফেলছে। সো ফ্লাকচুয়েটিং ফুড প্রাইসেস আর নেসেসারি টু অ্যালোকেট রিসোর্সেস efficiently, yet they can present problems for farmers who must adjust to the present and plan for the future. So ফুড প্রাইসটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, ফুড প্রাইসটা অবশ্যই রিসোর্স অ্যালোকেশনকে প্রভাবিত করছে এবং তারা ফার্মাররা অ্যাডজাস্ট করছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের সাথে। সো the forces influencing farm prices can be grouped into 4 broad categories. তাহলে আমরা এখন ফার্ম প্রাইসটাকে গুরুত্ব দিচ্ছি, তাই না? ফার্ম প্রাইসটা আমরা গুরুত্ব দিচ্ছি কারণ ফার্ম প্রাইসের উপর ভিত্তিতে সে কি রিসোর্স অ্যালোকেট করবে, কোন জায়গায় রিসোর্স অ্যালোকেশন করবে, কোথায় গেলে তার লাভ হবে, কোথায় গেলে তার প্রফিট হবে, সেইটা তার নির্ভর করবে। সো দ্য ফোর্সেস, যেই ফোর্স গুলো ফার্ম প্রাইসকে প্রভাবিত করছে সেগুলোকে আমরা 4টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করছি। নাম্বার 1, সাপ্লাই কন্ডিশনস। Supply conditions affecting farms and food prices include তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমারটা ম্যাম আপনার ভয়েস আসছে না। হ্যাঁ, আমারটা চলে গেল। আচ্ছা, আমি আবার স্টপ শেয়ার করে আবার শেয়ার করি তোমাদের। হ্যাঁ, তাহলে ভালো হবে। ওকে, আমি আমি চাচ্ছিলাম তোমাদের না করে আমি তোমাদের নামগুলো সরিয়ে দিই। ওকে, এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সাপ্লাই কন্ডিশন, I hope you can see this.
নাও আমিও দেখতে পাচ্ছি, আমি লেখাগুলো পড়তে পারছিলাম না, তোমাদের পাশে নামগুলো চলে আসছিল তো লেখাগুলো পড়তে পারছিলাম। এনিহাউ, সাপ্লাই কন্ডিশনস অ্যাফেক্টিং ফার্মস অ্যান্ড ফুড প্রাইসেস ইনক্লুড ফার্ম প্রোডাকশন ডিসিশন, ওয়েদার, ডিজিজ, হারভেস্টেড একারেজ এন্ড ফুড ইম্পোর্টস। তাহলে সাপ্লাই কন্ডিশনটা সেটা ফার্ম অ্যান্ড ফুড প্রাইসকে প্রভাবিত করছে। সেগুলো কি? ফার্ম প্রোডাকশন ডিসিশন, ফার্মের প্রোডাকশন ডিসিশন, ওয়েদার হতে পারে, ডিজিজ হতে পারে, হারভেস্টেড একারেজ অর্থাৎ একর প্রতি উৎপাদন কোনো কোনো ফলন কোনো কোনো দ্রব্যের বেশি হচ্ছে কম হতে পারে, এবং এর সাথে ফুড ইম্পোর্টও হতে পারে। সো ফুড ইম্পোর্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে সাপ্লাই বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে ফার্মার্সদের প্রাইস কে প্রোভাইড, ডোমেস্টিক প্রডিউসারদেরকে প্রাইস কে প্রভাবিত করতে পারবে। সুতরাং সাপ্লাই কন্ডিশন একটা ফ্যাক্টর। দেন দ্য ডিমান্ড কন্ডিশন ইনক্লুড ইনকাম, prices, taste and preferences. ওকে, তাহলে স্টুডেন্টস জাস্ট 1 minute। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে ডিমান্ড কন্ডিশনটা কি? তার মানে প্রাইস, ইনকাম কে প্রভাবিত করছে কি কি ফ্যাক্টর? ইনক্লুড ইনকাম অফ দ্য কনজিউমার অ্যান্ড প্রাইসেস, সেটার প্রাইস, টেস্ট, প্রেফারেন্সেস, পপুলেশন, এক্সপোর্ট, এগুলো ডিমান্ড কন্ডিশন। Then the food marketing sector influences farm prices through its value adding activity, price and cost behavior, and procurement strategies. সেটা আমরা আগে একটু প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজিটা ওইভাবে বলি নাই, গভর্নমেন্টের অ্যাকশন যেটা প্রকিউর করে নিতে পারে। সো ফুড মার্কেটিং সেক্টরটা এটাও ইনফ্লুয়েন্স করে ফার্ম প্রাইসেসকে। ফাইনালি গভর্নমেন্ট মে ইনফ্লুয়েন্স ফার্ম প্রাইস থ্রু প্রাইস সাপোর্ট। প্রাইস সাপোর্ট আমরা বলেছি, প্রাইস সিলিং, প্রাইস ফ্লোর, সাপ্লাই কন্ট্রোল, সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে বা প্রকিউর করে নিতে পারে। ট্রেড পলিসি, যেটা গভর্নমেন্টের ট্রেড পলিসি অবশ্যই যে কোনো জিনিসের দামকে প্রভাবিত করতে পারে। অর পলিসিস ইনফ্লুয়েন্সিং ডোমেস্টিক ডিমান্ড ফর গুড। আচ্ছা, the first three factors can be termed as internal factors. এই তিনটা ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, যেগুলো ইন্টারনালি ইকোনমির ভিতরে অভ্যন্তরের মধ্যে দিয়ে প্রাইসকে, প্রফিটকে নির্ধারিত করছে বা ফার্মার্স যে ডিসিশন মেকিং কে প্রভাবিত করছে। টুডেজ ফার্ম প্রাইসেস অ্যান্ড ইনকামস আর সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই পাওয়ারফুল ফোর্সেস আউটসাইড ফুড সিস্টেম। এবং এটাকে বলা হয় যে ইন্টারনাল ফ্যাক্টরের বাইরে আউটসাইড ফুড সিস্টেমের মধ্যে দিয়ে ফার্ম প্রাইসকে প্রভাবিত হতে পারে। সো ইন্টারনাল ফ্যাক্টর ছাড়া এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে। সো হোয়াট আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস? লাইক গভর্নমেন্ট এগ্রিকালচার পলিসি, international trade policy, currency exchange rates, government monetary policies and interest rates, government taxing, spending decisions, inflation and unemployment rates, and the economic policies of foreign governments. অর্থাৎ অন্য দেশের ইকোনমিক পলিসি, অন্য দেশ আমাদের দেশের এগ্রিকালচার গুডের উপর, র মেটেরিয়ালের উপর বা এগ্রিকালচার গুডের উপর তারা ট্যাক্স বা ট্যারিফ ইম্পোজ করলো, তখন সেই জিনিসটা আমরা এক্সপোর্ট করতে গিয়ে আমাদের এক্সপোর্ট বাধাগ্রস্ত হচ্ছে। সো এই পলিসিগুলোও আমাদের ফার্মারদেরকে ডিসকারেজ করছে, প্রোডাকশনকে প্রভাবিত করছে, ফার্মারদের ইনকামকে প্রভাবিত করছে। দিস macroeconomic factors has tremendous impacts on farm prices and incomes. তাহলে আমরা এতক্ষণ কি বললাম? এতক্ষণ আমরা বললাম যে ফার্মাররা তো তাদের প্রোডাকশনে যখন যাবে তখন তারা জিনিসটার দাম তাদেরকে একটা ইম্পর্টেন্ট সিগন্যাল দিচ্ছে, ইকোনমিক সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালটা ইম্পর্টেন্ট বিকজ এইটার মাধ্যমে তাদের ইনকাম
ফার্দার প্রোডাকশন, রিসোর্স অ্যালোকেশনকে প্রভাবিত করে, এবং এইটার পিছনে যেই কন্ডিশনগুলো কাজ করে সেটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, তার মানে অর্থাৎ প্রোডাকশনের সাথে কনজিউমারদের ডিমান্ড, এই সমস্ত ফ্যাক্টরের সাথে যেগুলো জড়িত, বা গভর্নমেন্ট যেখানে ইনফ্লুয়েন্স করছে, পলিসি নিচ্ছে, সেগুলো ইন্টারনাল ফ্যাক্টরস। আর এক্সটার্নাল ফ্যাক্টর করে আমরা আলাদা করছি, সেই ফ্যাক্টর গুলো কিন্তু আবার এগ্রিকালচার ফার্মারদের ইনকামকে, প্রাইসকে, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর যেগুলো, সেগুলো কিন্তু প্রচন্ড ভাবে ফার্ম প্রাইসকে এন্ড ইনকামকে প্রভাবিত করছে। সো দেখো খেয়াল করে যে ফার্মাররা দে আর দ্য বেসিক নিড আমাদের ফুলফিল করছে, লাইক এগ্রিকালচার গুড যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের বেসিক নিড কিন্তু ফুলফিল করছে ইন ক্রুশাল মোমেন্ট, ক্রুশাল টাইম। যখন ধরো একটা একটা দেশ যদি সেলফ সাফিসিয়েন্ট থাকে ইন এগ্রিকালচার প্রোডাকশন, তাহলে ক্রুশিয়াল মোমেন্ট গুলো কিন্তু এগ্রিকালচার প্রোডাকশন দিয়ে তুমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতেও হয়, এক্সপোর্ট ইম্পোর্ট করতে নাও পারো, ইম্পোর্ট করতে না পারো, এক্সপোর্ট করতে না পারো, ট্রেড করতে না পারো, তাহলে তোমার হোম রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারা যায়, তাহলে সেটা কি করতে হবে? স্ট্রং একটা এগ্রিকালচার বেস থাকতে হবে। সো গভর্নমেন্টের এগ্রিকালচার পলিসি, ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি, কারেন্সি এক্সচেঞ্জ, গভর্নমেন্টের মনিটারি পলিসি, এই সমস্ত এক্সটার্নাল ফ্যাক্টরস বা পলিসি গুলোকে এমন ভাবে নিতে হবে সো দ্যাট এগ্রিকালচার প্রোডাকশন কে বাধাগ্রস্ত না হয়, এবং ভালনারেবিলিটি যে ব্যাপারগুলো আছে, যেটা ভালনারেবল, একটা ইকোনমি ভালনারেবল যখন এই সমস্ত সবগুলো আসে, তোমরা দেখেছো এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে ভালনারেবল ইন্ডেক্স যেটা বলা হচ্ছে, তাই না? ভালনারেবল না, বাংলাদেশকে বলা হচ্ছে ভালনারেবল না, বাট এই ভালনারেবল যদি থাকে তাহলে কিন্তু সবগুলো ডাইরেক্টলি প্রভাব ফেলবে এগ্রিকালচার ফার্মার্সদের, এবং তখন কিন্তু প্রোডাকশন চেঞ্জ হবে, প্রোডাকশনকে প্রভাবিত করবে, তাদের ইনকামকে প্রভাবিত করবে, অ্যান্ড ওভারঅল ইকোনমিতে যে ফুড সেলফ সাফিসিয়েন্সি, সেটাও অ্যাচিভ করা কখনোই সম্ভব হবে না। ওকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার? শ্যাল আই প্রসিড? ওকে, আচ্ছা, এখন আমরা কমোডিটি প্রাইস ফ্লাকচুয়েশন। আচ্ছা, কমোডিটি কোনটা? এগ্রিকালচার কমোডিটি না? সো এগ্রিকালচার কমোডিটি যে ফ্লাকচুয়েশন, আমরা শব্দটা বলছি, ফ্লাকচুয়েশন মানে ওঠা নামা, মানে বাড়তে পারে আবার কমছে, তাই না? আলুর দাম কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে, কোনো বছর দাম বাড়ছে, কোনো সময় কমছে, চালের দাম কোনো সময় বাড়ছে, কোনো বছর কমছে। এই যে বাড়া কমাটা, এটা এটা যদি আমি বলি, তোমাদেরকে প্রশ্নটা করি, এটা কি এই ফ্লাকচুয়েশনটা এগ্রিকালচারের বেশি কম্পেয়ার টু দ্যাট অফ ইন্ডাস্ট্রিয়াল গুড? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? ম্যাম কোশ্চেনটা ম্যাম আরেকবার একটু রিপিট করা যাবে? কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ফ্লাকচুয়েশন, এই ফ্লাকচুয়েশনটা এখানে বলা হচ্ছে ওয়াইড অ্যান্ড ফ্রিকুয়েন্ট কমোডিটি প্রাইস ফ্লাকচুয়েশন, ভেরিয়েশন বা ফ্লাকচুয়েশন মানে উঠানামা, এটা এগ্রিকালচারে বেশি না ইন্ডাস্ট্রিতে বেশি হবে? মানে ইন জেনারেল আমরা তো পড়বো, তোমাদের কি মনে হয়? ম্যাম এগ্রিকালচারে বেশি হবে। এগ্রিকালচারে বেশি, ওকে, তাহলে আমরা সেটা একটু আলোচনা। এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, তোমাদের মধ্যে থেকে কেউ কি কোনো ফোন করছে কিনা আই ডোন্ট নো, আমি একটু ফোনটা রিসিভ করি। ওকে, আচ্ছা স্টুডেন্টস, তাহলে আমরা যদি বলি এগ্রিকালচারে বেশি, আমরা কেন বেশি সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। সো দেখো, কথাটা হচ্ছে ওয়াইড মানে অনেক বড় রকমের, অ্যান্ড ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন। ওয়াইড মানে বড় আকারে, এবং ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে যে ঘন ঘন। কমোডিটি প্রাইস ভেরিয়েশনস আর দ্য রুল, while stable prices of individual commodities are the exception. এটা কার কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে। সো ওয়াইড এন্ড ফ্রিকুয়েন্ট কমোডিটি প্রাইস ভেরিয়েশনস আর দ্য রুল, এটাই নিয়ম,
এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি। অ্যান্ড while stable price of individual commodities are the exception, এটা স্টেবল প্রাইস আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই না। So numerous conditions contribute to agriculture price instability. So numerous conditions contribute to agricultural price instability. It is a very important area. Agriculture price কিন্তু খুবই বেশি আনস্টেবল, উঠানামা করে। সেই কন্ডিশন গুলো, ফ্যাক্টর গুলো কি? সাম সাপ্লাই ফ্যাক্টরস, আমি যেগুলো আগে বলেছি সেগুলোও কিন্তু এখানে একইভাবে আসবে মোটামুটি। ফ্যাক্টরস ক্যান বি কন্ট্রোলড বাই ফার্মার্স অ্যান্ড সাম ক্যান নট। কিছু কিছু ফ্যাক্টর, সাপ্লাই ফ্যাক্টর যেগুলো বলেছি, কিছু কিছু কন্ট্রোল করতে পারবে, আবার কিছু জিনিস কন্ট্রোল করতে পারবে না। And farmers' efforts to tailor supply to demand can be frustrated by uncontrollable events or elements. ঠিক আছে? তার মানে সাপ্লাই ফ্যাক্টর গুলোর কিছু কিছু ফ্যাক্টর, যেটা আমি একটু আগে বললাম তোমাদের, সাপ্লাই ফ্যাক্টর যেটা ইন্টারনাল ফ্যাক্টর, যে সাপ্লাই কন্ডিশন, এগুলো কিছু কিছু জিনিস ফার্মার কিছু কন্ট্রোল করতে পারবে, বাট মোস্ট কেসেস এগুলো অনেক ক্ষেত্রে তাদের কন্ট্রোলের বাইরে। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে মিসম্যাচ করা বা এটা সম্ভব অনেক সময় হয় না, এবং আনকন্ট্রোলেবল হয়ে যায়। সো এবং কতগুলো ইভেন্ট বা ঘটনা ঘটতে পারে যেগুলো আনফোরসিন, যেগুলো অবস্থা হতে পারে। যেমন ধরো, এই যে আমি তোমাদের টিকটকে বললাম, যদি যদি আমাদের সাপ্লাই ফ্যাক্টরের মধ্যে যদি ডিজেল অ্যাভেলেবেল না হয়, যদি ডিজেল অ্যাভেলেবেল না হয়, তাহলে এগ্রিকালচার প্রোডাকশন কিভাবে প্রভাবিত হচ্ছে, সেই প্রভাবগুলোকে গভর্নমেন্ট, সব ফার্মার্সরা কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। সো সাপ্লাই ফ্যাক্টর ইজ এ ফ্যাক্টর যেটা কিন্তু এগ্রিকালচার প্রোডাকশনকে কমিয়ে দিতে পারে। সিমিলারলি আরেকটা ফ্যাক্টর হচ্ছে ফার্মার্স decisions to expand or contract output are often a source of farm price variation. A high price will stimulate increased production. যে কোনো জিনিসের দাম যখন বাড়ে তখন এটা স্টিমুলেট করে প্রোডাকশনকে আর মার্কেটিংকে, which in turn lowers price. প্রোডাকশন যখন বাড়ে তখন ইন টার্ন কি হয়, প্রাইসটা আবার, সাপ্লাই বেড়ে যায়, প্রোডাকশন বেশি হয়, ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হলে ইট ইন টার্নস লোয়ার্স প্রাইস। তখন ওই জিনিসের দাম আবার কমে আসে। So there may be biological lags in the process that prevent immediate support. Biological lags কি সেটা আমরা বলছি। So the biological lags আমি করবো আছে, এটা হচ্ছে মার্কেটে আছে, কিন্তু একটা হয়তো 9 মাস লাগছে। বায়োলজিক্যাল ল্যাগ ইমিডিয়েটলি সাপ্লাই রেসপন্স করা এগ্রিকালচার সম্ভব হয়ে থাকে না টু হাই অর লো ফার্ম প্রাইসেস, বাট দে উইল অকার ইন দ্য লং রানে গিয়ে সেটা অ্যাডজাস্ট করতে পারে। সো এই প্রসেসটা, ওই বায়োলজিক্যাল ল্যাগের কারণেও ফার্মাররা ইচ্ছা মতো প্রোডাকশন, হাই প্রাইস হলে প্রোডাকশন বাড়াতে পারে না, প্রাইস লো হলে প্রোডাকশন সেই অনুযায়ী কমাতে পারে না। প্রাইস লো হয়ে গেল, অনেক সাপ্লাই বেড়ে গেল, দেখা যাচ্ছে প্রাইস আরো ফল করে গেল। সুতরাং এই বায়োলজিক্যাল ল্যাগ মানে হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটার কারণে ডিসিশন যেটা নিয়ে গেছে অ্যাকর্ডিং টু সাম সার্টেন প্রাইস সিগন্যাল দিয়ে, সেটা সময়ের সাথে গিয়ে সেটা আরেক ধরনের সিচুয়েশনে ফেস করছে। সুতরাং সেই সিচুয়েশনটা ফার্মারদের কন্ট্রোলের মধ্যে থাকে না। সো এই ফ্যাক্টরটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কারণে প্রাইস ফ্লাকচুয়েশনটা অনেক বেশি ফ্রিকুয়েন্ট অ্যান্ড অনেক বেশি হয়ে থাকে ইন এগ্রিকালচার সেক্টর, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই বায়োলজিক্যাল ল্যাগটা সে অর্থে থাকে না। আচ্ছা, এটা গেল একটা। এটা আমরা আরো ডিটেইলি কবওয়েব মডেল দিয়ে, আমরা ডায়াগ্রামের মাধ্যমে কবওয়েব মডেল দিয়ে আমরা ইন পার্সন ক্লাসে আলোচনা করব। তাহলে ডিমান্ড ফ্যাক্টরটা কি? ডিমান্ড ফ্যাক্টর অলসো কন্ট্রিবিউট টু প্রাইস ভেরিয়েশন। সেটা কি? ইন এগ্রিকালচার ডোমেস্টিক চেঞ্জেস ইন কনজিউমার ইনকাম চেঞ্জ হতে পারে, এমপ্লয়মেন্ট চেঞ্জ হতে পারে, and business conditions influence the demand for food and its price. In short run, the food demand curve shifts up and down
relatively inelastic supply curve, and most of the market adjustment must come in prices. So এই ডিমান্ড ফ্যাক্টরটাও যদি শর্ট টার্ম ডিমান্ড ফ্যাক্টর যদি উঠানামা করে, অর্থাৎ ডিমান্ড বাড়লে কমবে, ডিমান্ড কার্ভটা শিফট করবে। আমরা তো ওই যে সাপ্লাই কার্ভ শিফটিং দেখাচ্ছি, তাই না? তোমাদের ক্লাসে সাপ্লাই কার্ভ শিফট করছে ডিউ টু সাপ্লাই বাড়লো যে নিউ টেকনোলজির কারণে, কিংবা কোনো কারণে প্রোডাকশন, কিন্তু ডিমান্ড কার্ভ শিফটের কারণে এবং রিলেটিভলি ইনইলাস্টিক সাপ্লাই, অর্থাৎ সেই অনুযায়ী তো ফার্মাররা সাপ্লাই বাড়াতে পারছে না ডিউ টু সাম সাপ্লাই ফ্যাক্টর হতে পারে, বায়োলজিক্যাল ল্যাগ হতে পারে। সুতরাং সাপ্লাই ইনইলাস্টিক হওয়ার কারণে মোস্ট অফ দ্য কেসে মার্কেট অ্যাডজাস্টমেন্ট করার সম্ভাবনা হয় না। সেই অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী প্রাইসটাও সেভাবে অ্যাডজাস্ট হয় না। সো প্রাইস এন্ড ইনকাম এটা হচ্ছে খুব ফ্লাকচুয়েট করছে, এবং এটার কারণে সাপ্লাই ফ্যাক্টর গুলো সেগুলোকে প্রভাবিত করছে। বায়োলজিক্যাল ল্যাগ হওয়ার কারণে সেইটা ইমিডিয়েট সাপ্লাই রেসপন্স করতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম ডিমান্ড ফ্যাক্টরও যেটা চেঞ্জ হয় সেটার কারণে প্রাইসকে প্রভাবিত করতে পারে। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, যেটা কিনা কমোডিটি প্রাইস ফ্লাকচুয়েশন ইন এগ্রিকালচারকে যথেষ্টভাবে প্রভাবিত করে, এবং এটার কারণে ওয়াইড and frequent commodity price variations are the rule and stable prices of individual commodities are the exception. শুধু stable price আমরা পাই না, আমরা পাই হচ্ছে wide and frequent commodity price variation, এবং সেটার কারণগুলোকে এখানে আমরা আলোচনা করলাম। ওকে ওকে আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু আরেকটা দিক আলোচনা করব। দেখো যে জিনিসটা হচ্ছে যে ফার্ম প্রাইসেস এন্ড কস্ট ওভার দ্য বিজনেস সাইকেল। সো হোয়াট ইজ বিজনেস সাইকেল? তোমাদের মনে হয় আমি বিজনেস সাইকেল ট্রেডে পড়াই নাই, বাট বিজনেস সাইকেল তোমরা অনেকেই জানো হোয়াট ইজ বিজনেস সাইকেল, তাই না? বিজনেস সাইকেল হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন ইকোনমি সবকিছুই ফ্লারিশ করছে, ইকোনমি রাইজিং, প্রাইস ইজ গোয়িং আপ, ইনকাম অফ দ্য প্রডিউসার ইজ ইনক্রিজিং, হ্যাঁ, তারপরে সর্ট অফ ইনফ্লেশন আছে, বাট মানুষের পারচেজিং পাওয়ার থাকছে, অ্যান্ড দেন ইন পারচেসিং পাওয়ার যখন থাকছে প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন বাড়লে এমন একটা সিনারিও আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ইকোনমি একটা বুম সিচুয়েশন আছে। বুম ইজ আ সিচুয়েশন যেটা একদম চরম, সবকিছুই ভালো একটা অবস্থা, অর্থাৎ ইকোনমি ইজ রাইজিং, এক কথা ইকোনমি রাইজ করছে। সো বুম সিচুয়েশন যখন আসছে সেটাকে আমরা বলছি বিজনেস সাইকেলের একটা পিক পিক, হ্যাঁ। আর বুম থেকে আবার এমন হতে পারে কোনো কারণে যে বুম থেকে ইকোনমি আবার কোনো কারণে ইকোনমি রিসেশন বা ডিপ্রেশনের দিকে যেতে পারে। সেগুলোর পিছনে অনেক কারণ থাকতে পারে, কারণগুলো আমি এখন আলোচনা করছি না, বাট দিস সিচুয়েশন ক্যান অ্যারাইজ। অর্থাৎ বুম থেকে আবার হঠাৎ করে মানুষের পারচেজিং পাওয়ার কমে গেল, কোনো একটা বিশেষ সেক্টরে উৎপাদন হলো, সেই সেক্টরটা কোনো কারণে অন্যান্য সেক্টরগুলিকে ইয়ে করা হচ্ছে বা তাদেরকে অ্যাটেন্ড করা হচ্ছে না, বা ইকোনমিতে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে না, কোনো কারণে দেখা যাচ্ছে বুম পিরিয়ড থেকে আবার সেটা রিসেশন বা ডিপ্রেশন অবস্থাও ফিরে আসতে পারে, আবার সেই ডিপ্রেশন থেকে আবার সেটা রিকভারও ইকোনমি করতে পারে। সো এই সিচুয়েশন, এই জিনিসটাকে আমরা বলছি বিজনেস সাইকেল। এবং বিজনেস সাইকেল দিস চেঞ্জেস ইন রিয়েল গ্রোথ অফ ইকোনমিক আউটপুট, এর ফলে কি হচ্ছে ইকোনমিতে আউটপুট কোনো সময় বাড়ে, কোনো সময় প্রাইস বাড়ে, আবার ইকোনমিতে কোনো সময় আউটপুট কমে যাচ্ছে, আবার প্রাইসও কমে যাচ্ছে। সো দিস ইজ কল্ড বিজনেস সাইকেল। আচ্ছা, these changes in real growth of economic output and price levels are referred to as the business cycle. The cycles are caused by wars, এটা হতে পারে, the psychology of the consumer হতে পারে, and investors and a host of other factors, এগুলো আরো অনেক ফ্যাক্টর হতে পারে। তোমরা টেবিল কোলের বইটাতে যে বইটা দেখবা, সে টেবিল 10-2 যেটা টেবিলটা, এইটাতে তোমরা দেখবা যে অনেক ফ্যাক্টর হতে পারে যে কারণে বিজনেস সাইকেল হতে পারে। আচ্ছা, এখন বিজনেস সাইকেলস affect not only the general economy কে affect করে অবশ্যই, but also farm prices, costs and incomes. হ্যাঁ, তার মানে বিজনেস সাইকেল যখন হয়, মানে যখন বুম হচ্ছে আবার যখন রিসেশন হচ্ছে, এই যে কন্ট্রাস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইকোনমিতে অবশ্যই সবাইকে প্রভাবিত করবে, ইকোনমিকে প্রভাবিত করবে, আবার এটা কিন্তু ফার্ম প্রাইসেস এন্ড কস্ট এন্ড ইনকামকেও প্রভাবিত করছে। কিভাবে? ডিউরিং prosperous periods, rising employment and incomes contribute to
to a strong demand for food and to rising farm prices. তাহলে যখন প্রসপারাস পিরিয়ড মানে যখন বুম হচ্ছে, সবকিছুই বাড়ছে, মানুষের পারচেজিং পাওয়ার বাড়ছে, মানুষের এমপ্লয়মেন্ট বাড়ছে, ইনকাম বাড়ছে, তার ফলশ্রুতিতে কি হচ্ছে, মানুষের ডিমান্ড ফর ফুড বাড়বে। ডিমান্ড ফর ফুড বাড়া মানে হচ্ছে ফার্মারদের জিনিসের দাম বাড়ছে, ফার্মারদের ইনকাম বাড়ছে, ফার্মাররা তাদের ইনসেন্টিভ টু প্রডিউস মোর, এইটা হতে পারে। সিমিলারলি ডিউরিং ডিপ্রেশন অর রিসেশনের সময় কি হতে পারে, ডিক্লাইন কনজিউমার ডিমান্ড কমে যেতে পারে, মানুষের হাতে টাকা নেই, পারচেজিং পাওয়ার নাই, উইকেন্স ফার্মস প্রাইসেস। ফর এক্সাম্পল, ডিউরিং 1991 economic recession, real food store sales declined as consumers purchased less expensive foods and brand. হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান সিচুয়েশনটা বলছে। আমরা আমাদের সিচুয়েশনে বলতে পারবো, বাংলাদেশের সিচুয়েশনে বলতে পারবো, কখন ইকোনমিক রিসেশন বা অবস্থার কারণে ফুড স্টোর সেল কমে যাচ্ছে এবং কনজিউমারের ফুড ডিমান্ড কমে যাচ্ছে বা প্রোডাকশন এক্সপেন্সিভ ফুড থেকে মানুষ কম এক্সপেন্সিভ লেস এক্সপেন্সিভ ফুডের বা ব্র্যান্ডের দিকে ঝুঁকতে পারে। সো এই কন্ট্রাস্ট সিচুয়েশনটা আমরা দেখতে পাই যে এটাতে প্রভাব কাদের হচ্ছে, এই প্রভাবটা হচ্ছে ফার্মার্সদের, তাদের ইনকাম বাড়তেও পারে, তাদের ইনকাম কমতে পারে, এটা একটা গেল। The prices of farms inputs purchased from the non-farm sector, which account for 2/3 of the farm cost, do not respond to the business cycle in the same way as farm prices. আচ্ছা, the prices of farms input, ফার্মাররা যে ইনপুট গুলো কিনে নন ফার্ম সেক্টর থেকে, অর্থাৎ এগ্রিকালচার ফার্মাররা তারা তো নন ফার্ম সেক্টর থেকে সার কিনতে পারে, মেশিন কিনতে পারে, হ্যাঁ, তারপরে তারা কি কিনে বলো তো, আর ডিজেল কিনতে পারে, হ্যাঁ, এগুলো উইচ অ্যাকাউন্ট ফর 2/3 অফ অল ফার্ম কস্টের, প্রায় 2/3 কিন্তু কস্ট, ডু নট রেসপন্ড টু দ্য বিজনেস সাইকেল। তারা কি বিজনেস সাইকেলের সাথে এটা তো রেসপন্ড করে না, অর্থাৎ বিজনেস সাইকেল যদি ইনকাম বাড়ুক আর কমুক, তারা এই এগুলো কিনতে বাধ্য থাকবে, কিনে ফেলছে অলরেডি, তারা কিনে ফেলছে, দে ডু নট রেসপন্ড টু দ্য বিজনেস সাইকেল ইন দ্য সেম ওয়ে অ্যাজ ফার্ম প্রাইসেস। ঠিক আছে, মেশিনারি, হার্ডওয়্যার, কেমিক্যালস and other supplies purchased by the farmers are produced by farms that adjust production in response to change in the business cycle. তারা কিন্তু সহজেই বিজনেস সাইকেলের সাথে অ্যাডজাস্ট করতে পারে, বাট দিস ফার্মস, এই ফার্মগুলো যারা ফার্ম মানে FIR মানে হচ্ছে ইন্ডাস্ট্রির ফার্ম, যেগুলো কথা বলা হচ্ছে ইন্ডাস্ট্রি, যেগুলো শিফট দেয়ার সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড ইন রেসপন্স টু ডিক্লাইনিং ডিমান্ড। তাদের ডিমান্ড যেহেতু কমে গেছে, যেহেতু রিসেশন ডিপ্রেশন, সুতরাং ডিমান্ড কমে গেছে, তুরন্ত তারা প্রোডাকশন বন্ধ করে দিতে পারে। বাই রিডিউসিং প্ল্যান্ট ক্যাপাসিটি, কাটিং ব্যাক অন আউটপুট, তাদের আউটপুট কমাতে পারে, সবই কমাতে পারে, লে অফ ওয়ার্কারকে লে অফ করে দিতে পারে। দিস মডারেটস দ্য ডাউনওয়ার্ড প্রেশার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রাইসেস ডিউরিং কন্ট্রাক্টিং ফেজেস অফ বিজনেস সাইকেল। সুতরাং ইন্ডাস্ট্রি প্রাইসকে তারা সাথে সাথে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, এবং প্রাইসটা যদি সাপ্লাই কমা যায়, ইন্ডাস্ট্রিয়াল প্রাইস সেই অনুযায়ী ফল করবে না, তাই না? কিন্তু ফার্মার্সরা রিয়াক্ট ডিফারেন্টলি টু দ্য বিজনেস সাইকেল, they maintain or even increase output regardless of the business cycle. খেয়াল করো, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টি এগ্রিকালচার ফার্মারদের জন্য। তার কারণ, for example, agriculture output increased 50%, 15% during 1930 তে আমেরিকাতে একটা বড় ডিপ্রেশন হয়েছে এবং এগ্রিকালচার আউটপুট বেড়ে গেছে। A period when total output of US economy declined, কিন্তু এগ্রিকালচার আউটপুট বেড়ে গেছে। Agriculture then takes the impact of depression in its prices without making price moderating output adjustment. সুতরাং তাদের প্রোডাকশন বাড়ায় দিচ্ছে, যেহেতু ডিমান্ড নাই সেই অনুযায়ী তারা সাপ্লাই কমায় নাই, এবং তারা অলরেডি তারা পারচেজ করে দিচ্ছে সেই সমস্ত ইনপুট, 2/3 অফ দ্য ফার্ম কস্ট তারা এই ফার্ম বিজনেস এই সময় কিনে নিয়েছে অলরেডি, তাদের প্রোডাকশনও চলে আসছে বাজারে, তখন তারা তো এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে নাই ডিপ্রেশনের সাথে। তাহলে কি হচ্ছে, দ্রব্য বাজারে বেশি চলে আসছে এবং প্রাইসটা অনেক বেশি ফল করে গেছে। সো এই এগ্রিকালচার যেটা ডিপ্রেশনের সাথে এটা প্রাইসকে অ্যাডজাস্ট করতে পারে নাই, মডারেট আউটপুট অ্যাডজাস্টমেন্ট করতে পারে নাই, সেক্ষেত্রে এগ্রিকালচার ফার্মার্সরা সেই সমস্যাটা ফেস করেছে। এবং সেখানে আমরা যদি বলি নন ফার্ম সেক্টরে দেখো, ডিমান্ড যদি ডাউনওয়ার্ড, ডিমান্ড D থেকে D1 হলো, এবং সাপ্লাইটা শিফট করার ফলে দেখো প্রাইস P0 থেকে P1 হলো, প্রাইসটা অনেক কম হলো, কারণ যে পরিমাণ ডিমান্ড কমেছে অলমোস্ট সাপ্লাইটা অনেকটাই অ্যাডজাস্ট করতে পেরেছে, সেজন্য প্রাইসটা ফল করে গেছে এবং
sorry, P1 price, প্রাইস কমেছে, হ্যাঁ, P0 থেকে P1 প্রাইস কমেছে, বাট প্রাইস ফল ইজ কম, লেস দেন দ্যাট। দেখো এগ্রিকালচার ফার্মারদের ক্ষেত্রে কি হয়েছে, তারা ডিমান্ড ফল করেছে কিন্তু সাপ্লাই কার্ভ, দেয়ার ইজ নো শিফটিং সাপ্লাই কার্ভ, যেন প্রাইস ফল যেটা করেছে সেটা অনেক বেশি ফল করেছে। সো এগ্রিকালচার নন ফার্ম সেক্টরে প্রাইস ফলটা অনেক বেশি হয়েছে বিকজ তাদের সাপ্লাইটা কিছুটা হলে কমাতে পেরেছে। দেখো ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম কমাতে পেরেছে, বাট এগ্রিকালচার ফার্মাররা তারা সাপ্লাই কোনো রকমেই তেমন চেঞ্জ করতে পারে না ফার্ম ইকোনমিতে, সেই জন্য তাদের প্রাইস ফলটা অনেক বেশি হয়েছে। সো দিস ইজ অলসো রিজন, বিজনেস সাইকেল ক্যান বি রিজন, যেটার কারণে ইকোনমিতে সব সেক্টরগুলোকে প্রভাবিত করলেও এগ্রিকালচার সেক্টরটাকে বেশি প্রভাবিত হচ্ছে, এবং এর ফলতে প্রাইস ফ্লাকচুয়েশনটা অনেক বেশি হতে পারে, এবং প্রাইস ফ্লাকচুয়েশনটা ইজ আ প্রবলেম ফর দ্য এগ্রিকালচার ফার্মার্স, বিকজ তারা তাদের সুইচ করা, ডিসিশন নেওয়া এটা অতই সহজ নয়, এবং দেয়ার আর সাম বায়োলজিক্যাল ল্যাগস, এবং যেখানে সাপ্লাই ফ্যাক্টর যেগুলোর সাথে তারা অ্যাডজাস্ট করা অনেক অনেক সময় কঠিন হয়ে যায়, এবং সেই কারণে প্রাইস ফ্লাকচুয়েশনটা অনেক বেশি, এবং এটা প্রাইস ফলটা অনেক বেশি হচ্ছে। সো দিস আর দ্য থিংস, যে সাফারিংস গুলো এগ্রিকালচার ফার্মার্সরা করে থাকে, এবং সেটার একটা মেইন কারণ হচ্ছে বিজনেস সাইকেল বিজনেস সাইকেলের ফলে উঠানামা, যে জিনিসটা হচ্ছে প্রাইস উঠানামা, সেটা দ্যাট ক্যান বি ওয়ান রিজন। তো এটুকু হচ্ছে আমাদের আজকের লেকচার। নেক্সট ক্লাসে আমরা ফ্লাকচুয়েশনের ব্যাপারটা, এগ্রিকালচার প্রাইস সাইকেল যেটা, সেটা আমরা ইন পার্সন দেখাবো, কারণ এখানে ডায়াগ্রাম আঁকতে হবে। So আমরা ইন পার্সন ইনশাল্লাহ কালকে লেকচার তোমাদের at 12:30, তোমাদের 12:30-তে লেকচার হবে। এবং নাফিস, তুমি কি আমাকে আজকে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা আমি 32 দেখেছিলাম একবার, তোমাদের ক্লাস সাইজ কত, কয়জন তোমরা? 32? আমাদের হচ্ছে ক্লাস সাইজ হচ্ছে আমাদের এক সেকশন আর কি 65 জন। তো আমাকে এখন আর কি বলা হয়নি অফিস থেকে যে কতজন হচ্ছে ও ইলেকশন কোর্সে নিয়েছে। আচ্ছা, তুমি যেটা তাহলে বুঝতে পারছি, এখনো তুমি জানো না ক্লাস সাইজটা, মানে আমাদের এগ্রিকালচারের জন্য ক্লাস সাইজ কি সেটা তো আমরা অলরেডি ইউ হ্যাভ টেকেন দ্য কোর্স। সো আমার কালকের মধ্যে আমি জেনে যাবো ইনশাল্লাহ অফিস থেকে। আজকে তোমরা প্রায় 29, 30 বা 31 জন এসছো, এদের অ্যাটেন্ডেন্সটা তুমি কি নিতে পারবে? জি ম্যাম, আমি হচ্ছে ওই যে স্ক্রিনশট নিয়ে ম্যাম আপনাকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তুমি যদি নিতে পারো, আমি নিতে পারছি না, আমাকে তাহলে কল করতে হবে, অ্যাটেন্ডেন্স কল করতে হবে। আর আমি কলও তো করতে পারবো না, কারণ এটা তো অনেকগুলো ইয়ে। কে কে প্রেজেন্ট আছো সেটা যদি বলতে পারো, তাহলে আমি রোল নাম্বার গুলো লিখে নিতে পারি। তোমাদের আমি সাজেশন স্লাইড দেওয়া হবে? বলো। স্লাইডটা কি আমাদের দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইড দিয়ে দিব। ওই যে কালকে একটা ডায়াগ্রাম দিব, সেটা তোমরা ওই চ্যাপ্টার 9-এ তোমরা ইনকর্পোরেট করবা, তখন ওই ওই স্লাইডের সাথে ওই ডায়াগ্রামটা তোমাদের লাগবে, সুতরাং ডায়াগ্রাম দিয়ে দিব। এখন বলো তোমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নিব, তোমাদের ক্লাস সাইজ কতজন আমি তো জানি না, অ্যাটেন্ডেন্সটা তাহলে আমাকে আজকে নিতে হবে, আগের দিনের অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা বলো, তোমাদের রোল নাম্বার বলতে থাকো এক একজন, বলো। 110। 111। 111, ওকে। 111 কে তুমি? আমেনা। আমিনা, নামটা বলো, হ্যাঁ, তারপরে? 119 রুমা। 119 19 ঝুমা। রুমা। রুমা, ওকে, হ্যাঁ রুমা। আচ্ছা, 011 কত? 011 মোহাম্মদ তারেক। 011, আচ্ছা 11 বললেই হবে। আচ্ছা, মোহাম্মদ তারেক। 4 আচ্ছা, নাহিয়ান। 4 নাহিয়ান। 32 সাবিরা আখি। সাবিরা আখি। 32 সাবিরা আখি, না? সাবিরা 47 রাইয়ান। আখি। 48 নাহিয়ান। 47 ম্যাম, 47 রাইয়ান ম্যাম, 47 হ্যাঁ, রাইয়ান। আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও, রায়ান লিখছি তো আমি আমি লিখছি, কারণ আমার বের করা কঠিন। হ্যাঁ, তারপর বলো। ম্যাম 109। 65
109 তো নাফিস, জি দাঁড়াও, ম্যাম। নাফিস 109। তারপরে কি বললে আরেকজন? হ্যাঁ, 65 আরাফা। তুমি কি আরাফা? জি। তোমার নাম কি পুরা? আল আরাফা। আল আরাফা। জি। ওকে, হ্যাঁ 65। তারপরে ম্যাম বলো। 155 আদিল হোসেন চৌধুরী। 155 আদিল, হ্যাঁ। 110 ওকে, শহীদুল। ম্যাম 110। 156 আরিফ রায়হান। ধরো 110 কে? শহীদুল। শহীদুল, একটু ওয়েট করো, আমি লিখছি তো। শহীদুল, হ্যাঁ। তারপরে ম্যাম 110 এর পরে 156 156, ওকে বলো। কে? আরিফ রায়হান। নাম কি? আরিফ, আরিফ আরিফ, রায়হান। আরিফ ম্যাম রায়হান, হ্যাঁ। 130 সাবিহা। সাবিহা, সাবিহা 130, ওকে বলো। তারপরে 130 সাবিহা লিখেছি, ম্যাম বলো। 93 আফিয়া। 93, কি 93? আফিয়া। আফিয়া, okay, হ্যাঁ। ম্যাম 95 রাফিউল। ফারুক 114, জি ম্যাম। ওকে ফারুক। ম্যাম 124 তাজিদ। 124 তাজিদ। ম্যাম জি ম্যাম। 95 95 কে? নাম কি? রাফিউল। রাফিউল, রাফিউল। রাফিউল, ওকে। দেন ম্যাম নেক্সট? 83 মৌ। 83 মৌ, বলো। নেক্সট? ম্যাম রোল 39 হচ্ছে টেক্সট করেছে ম্যাম, ওর হচ্ছে অডিওতে সমস্যা। 39 নাম কি? ম্যাম জান্নাতুল আদ্রিতা। জান্নাতুল আখি? আদ্রিতা ম্যাম। আফরিনা? আদ্রিতা। ঠিক আছে, আমি বের করে নিবো। আফরিনা 39, ম্যাম ওকে। দেন 89 89 ম্যাম শাইখ 89 শাইখ মাহমুদ। মাহমুদ, শাইখ মাহমুদ, তারপরে নেক্সট? সাদিয়া, রোল নাম্বার কত সাদিয়া? সাদিয়া, তোমার রোল নাম্বার কত? ম্যাম 36। তুমি আগে বলো নাই? ম্যাম এর আগে আরো 4বার বলছি, কিন্তু আপনি মনে হয় শুনেন নাই, বা আমি হয়তো ঠিকভাবে কানেক্ট করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি শুনতে পাইনি। 36, ওকে ঠিক আছে। দেন ম্যাম 40 40, নাম হচ্ছে মিঠু। 40, নাম মিঠু। জি ম্যাম। মিঠু, হ্যাঁ। দেন 40 পরে বলো। দেন আর কে আছো? রুবায়েত মিম হাসান তোমার? মিস হ্যাঁ হ্যাঁ, 123। 123 লামিয়া, জি ওকে মিস। ওকে। নেক্সট? ম্যাম 86 জাহিন, 86 জাহিন, ওকে। দেন লেখা উঠছে, তোমাদের নাম দেখাতে যাচ্ছে, বলো। ম্যাম নেক্সট? 171 স্নেহা। 171 স্নেহা, হ্যাঁ ওকে। দেন বলো, নাম বলো। হয়েছে সবার দাও? ম্যাম 117। আবু সালে, জি 117 আবু সালে, সালে, হ্যাঁ। দেন দেন ম্যাম 101 আতিয়া। 101 আতিয়া, ওকে। এখন কি অনেকে ঢুকছো নাকি? দেন ম্যাম 87 বলেছে যে ওর হচ্ছে অডিও কাজ করছে না ম্যাম। ইয়াসিন আরাফাত ফাহিম। কে? 87 নাম কি? ইয়াসিন আরাফাত ফাহিম। ও আচ্ছা, না ওকে আমি দেখছিলাম যে ও
ওকে কিন্তু আমি দেখছিলাম, ও ঢুকছিল। ইয়াসিন আরাফাত ফাহিম, ওকে, হ্যাঁ, ও তো রেগুলার ক্লাস করে, ওকে। দেন আর কেউ আছো? নো ওয়ান এলস? ম্যাম নওশিন জাহান তাকিয়া 22। 22 নওশিন। ম্যাম সাবাত মোস্তফা প্রথম 54। 54 সাদাত। সাদাত পুরো নামটা বলো একটু। ম্যাম সাবাত মোস্তফা প্রথম 54। সাবাত। সাবাত, জি জি জি। আচ্ছা, ওকে। আর কেউ আছো? নো, সবার হয়ে গেছে অ্যাটেন্ডেন্স, আই হোপ। ডান। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। ওকে, 29 ঠিক আছে, আমিও তাই দেখেছি, 29 30 এরকমই আছে। ওকে স্টুডেন্টস, see you tomorrow in our in-person class, inshallah, and all the best. এখানে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।